প্রিয় দর্শক, আপনাদের শুভেচ্ছা জানাচ্ছি। ইউনিভার্সাল মেডিকেল কলেজ এন্ড হসপিটাল আজকের সংবাদপত্রে আপনাদের স্বাগত জানাচ্ছি। আমি মীর মাসরুর জামান। সংবাদপত্রের শিরোনামগুলোকে ঘিরে চলমান পরিস্থিতি নিয়ে আলোচনার নিয়মিত এই আয়োজনে আজ আমাদের সঙ্গে রয়েছেন বাংলাদেশের প্রথম টেস্ট ক্রিকেট দলের সদস্য ক্রিকেটার মেহরাব হোসেন অপি। আমরা স্বাগত জানাচ্ছি আপনাকে। ধন্যবাদ। বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল যেদিন নিজেদের ১৭তম টেস্ট ম্যাচে শ্রীলঙ্কাকে হারালো, জয়লাভ করলো, সেই দিন স্বাধীনতার মাসের সেই বিজয়ের দিন আপনাকে বিশেষভাবে স্বাগত জানাই আমাদের আজকের এই আয়োজনে। তবে আয়োজনের শুরুতেই অনুষ্ঠানের রীতি অনুযায়ী সংবাদপত্রের শিরোনামগুলো দেখে আলোচনা শুরু করছি। দৈনিক ইত্তেফাক, ১৭তম টেস্ট অবিস্মরণীয় বিজয়। মানবজমিন, লঙ্কায় বাংলা কাণ্ড, যে কোনো সময় মুফতি হান্নানের ফাঁসি। আমাদের সময়, সাদা পোশাকে রঙিন জয়, ১৭তম টেস্টে ৪ উইকেটে জয়, তোমরা ইতিহাস সৃষ্টি করেছ প্রধানমন্ত্রী। সকালের খবর, সেই মাঠেই এবার গর্বের ইতিহাস। জয় জয় দিন, ভারত পাকিস্তান পারেনি, পেরেছে বাংলাদেশ। দৈনিক দিনকাল, রিজার্ভ চুরি, আদালতে ১২ বার সময় নিয়েও দাখিল হয়নি রিপোর্ট। আমাদের অর্থনীতি, মমতার সঙ্গে হাসিনার বৈঠকের উদ্যোগ মোদির, বাংলাদেশও চায় প্রধানমন্ত্রী পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীর দ্বিপক্ষীয় আলোচনা। ভোরের কাগজ, সিরিজ সেরা সাকিব, ম্যাচ সেরা তামিম। দৈনিক ইনকিলাব, ১৭তম টেস্টে বাংলাদেশের ঐতিহাসিক জয়, বাঘের থাবায় কুপকাত সিংহ। বণিক বার্তা, ভুল নকশায় প্রকৌশলীদের শাস্তির বিধান নেই। দৈনিক সংগ্রাম, সড়ক ও জনপদ এলজিইডির দ্বন্দ্ব, শতাধিক সেতু ও সড়ক নির্মাণ বন্ধ বছরের পর বছর ধরে। দ্য ইন্ডিপেন্ডেন্ট, টেরিফিক টেস্ট উইন ফর টাইগার্স। দ্য বাংলাদেশ টুডে, বিএনপি সিক্স ন্যাশনাল ইউনিটি টু এলিমিনেট মিলিটেন্সি। দ্য ফাইন্যান্সিয়াল এক্সপ্রেস, ফরেনার্স নাও ফ্রি টু ইনভেস্ট ইন বাংলাদেশি কারেন্সি ডাইরেক্টলি। আওয়ার টাইম, Bangladesh beat Sri Lanka for first time in tests, win their 100th test. আমরা সংবাদপত্রের শিরোনামগুলো দেখলাম। আসলে আজ অভিন্নভাবে প্রধান শিরোনাম এবং একাধিক শিরোনাম একটি, সেটি হচ্ছে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের নিজেদের ১৭তম টেস্ট ম্যাচ জয়। এবং আমরা জানি যে এটি একটি ইতিহাস। ৩৮ বছর পর এমন ঘটনা ঘটলো যে কোনো দল তাদের ১৭তম টেস্ট ম্যাচ জিতলো এবং চতুর্থ দল হিসেবে বাংলাদেশ তাদের এই ইতিহাস রচনা করলো। মেহরাব হোসেন অপি, আপনি বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের একজন গর্বিত সদস্য এবং প্রথম টেস্ট ক্রিকেট দলে আপনি ছিলেন ২০০০ সালে যখন ঢাকার মাঠে বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে সেই ম্যাচ হয়েছিল ভারতের বিরুদ্ধে। আপনি বলুন এই ম্যাচের উল্লেখযোগ্য দিকগুলো সম্পর্কে। প্রথমেই আমি অভিনন্দন জানাই বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সকল খেলোয়াড়রা যারা অংশগ্রহণ করেছে। সত্যি অবিস্মরণীয় একটা জয় এবং ১৭তম টেস্ট ম্যাচকে ঘিরে এই ম্যাচটা শুরু হওয়ার আগেই আমাদের সাবেক ক্রিকেটার যারা আছেন, এমনকি যারা ক্রিকেটকে ভালোবাসেন, বাংলাদেশের সকল দর্শক, যখন আমরা জানতে পারলাম যে ১৭তম টেস্ট আমরা খেলতে যাচ্ছি, তো সবার ভিতরে কিন্তু একটা মানে জয় জয় উকি দিচ্ছিল তখন থেকেই। এবং আমাদের কিন্তু বাংলাদেশ ক্রিকেটটা বিশেষ করে মানে ক্রীড়াঙ্গনে ক্রিকেটটাকে মানুষ ভালোবাসে এবং ক্রিকেট অনেক উপলক্ষ কিন্তু এনেও দিয়েছে একসাথে আনন্দ করার জাতি হিসাবে। তো আমি সেদিক থেকে বলবো সবারই কিন্তু ১৭তম টেস্টে গিয়ে একটা বাড়তি একটা উন্মাদনা কিন্তু এই ম্যাচটা শুরু হওয়ার আগ থেকে ছিল। অসাধারণ ক্রিকেট খেলেছে আমি বলবো এই ম্যাচটা, বিশেষ করে এই ম্যাচটাতে প্রথম দিন থেকেই কিন্তু আমরা একেবারে শেষ পর্যন্ত আমার কাছে মনে হয় যে আমরা দাপটের সঙ্গে ছিলাম এবং কোথাও ব্যাটিং ফিল্ডিং আমার কাছে মনে হয় যে শ্রীলঙ্কা এই টেস্ট ম্যাচটায় আমাদের থেকে এগিয়ে ছিল। আমি কোনোভাবেই আমার চোখে লক্ষ্য পড়েনি সেটা, বরঞ্চ আমরা একেবারে দাপটের সাথেই কিন্তু খেলে কিন্তু এই টেস্ট ম্যাচটা জয়লাভ করেছি। আর যারা খেলেছেন ১১ জন খেলেছেন, তাদের ভিতরে কতটুকু এই উন্মাদনাটা কাজ করেছে ১৭তম টেস্ট ম্যাচকে ঘিরে সেটা জানি না, কিন্তু আমার ভিতরে প্রচন্ড রকম উত্তেজনা কাজ করছিল। অধিনায়ক বলেছেন, মুশফিক বলেছেন যে এটি তার সেরা মুহূর্ত এবং সাকিব মুস্তাফিজ সহ সবার যেমন প্রশংসা করেছেন, পাশাপাশি সেরা মুহূর্ত বলছেন সবাই, আপনি যেমন তাদের অনুভূতির কথা বলছিলেন। অবশ্যই যদি তিনি বলে থাকেন, আমার কাছে মনে হয় যে তিনি মানে মিথ্যা বলেননি। ১৭তম টেস্টে অংশগ্রহণ, পাশাপাশি ১৭তম টেস্ট বিজয়, এটা সত্যি একটা ঐতিহাসিক একটা ব্যাপার। তো সবাই একত্রে হিস্ট্রিতে মিশে যাওয়া অ্যামেজিং আমি বলবো। বিশেষ করে
যারা ক্রিকেট কর্মকর্তা আছেন, দর্শক, খেলোয়াড়গণ, সবাই আমরা সত্যি খুব আনন্দিত। মানে ৭০তম টেস্টে একটা ঐতিহাসিক মুহূর্তে সবাই মানে একত্র হতে পেরে সত্যি খুব আনন্দিত। আমরা দেখেছি যে জয়ের পরে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ফোন করেছেন এবং জাতীয় ক্রিকেট দল বোনাস ঘোষণা করেছেন। তো এগুলো হচ্ছে তাৎক্ষণিকভাবে স্বীকৃতির দিক, যেগুলো সরকারের দিক থেকে, রাষ্ট্রের দিক থেকে এবং দায়িত্বশীল কর্তৃপক্ষের দিক থেকে দেওয়া হয়েছে। কিন্তু এটি আমরা সবাই উপলব্ধি করি যে সবচেয়ে বড় স্বীকৃতি হচ্ছে মানুষের মনে, যেটা আপনি বলছিলেন যে পুরো জাতিকে আনন্দে ভাসিয়ে দেওয়া, এক করে ফেলার যে বিষয়টি। দেখুন, আমরা টেস্ট ক্রিকেটের বাংলাদেশি ইতিহাস যদি টেনে নিয়ে আসি, তাহলে কিন্তু আমার কাছে মনে হয় যে বাংলাদেশের ক্রিকেট স্ট্রাকচার কিন্তু 2000 সনে বা 2000 সনের আগে এমনটা খুব একটা বেশি শক্তিশালী ছিল না, যেটার কারণে আমরা টেস্ট স্ট্যাটাস পেয়েছি। যদিও তৎকালীন সময় আমাদের ক্রিকেট কূটনৈতিকের সম্পর্কটা ভালো ছিল বিধায় কিন্তু আমরা টেস্ট স্ট্যাটাসটা পেয়েছিলাম। আর মূল বিষয়টা ছিল একটাই, যে আমাদের দেশে ক্রিকেট দর্শক ক্রিকেটকে ভালোবাসে এবং ক্রিকেট খেলা দেখতে যায় মাঠে, সেটা ব্যাপকভাবে। তো সেদিক থেকে বিবেচনা করেই কিন্তু আইসিসি কিন্তু বাংলাদেশকে টেস্ট স্ট্যাটাসটা দিয়েছিল 2000 সনে, এবং আমি সেই দলের সদস্য। আমি খুব গর্বিত যে প্রথম টেস্ট ম্যাচের দলের সদস্য আমি। তো সেখান থেকে নিয়ে স্টিল এখন পর্যন্ত আমাদের দর্শকদের জন্যই কিন্তু আমরা এই টেস্ট স্ট্যাটাসটা পেয়েছিলাম। তো সকল উন্মাদনা দেখে আমার কাছে মনে হয় যে টেস্ট স্ট্যাটাসটা দেওয়া হয়েছিল। 100তম টেস্টে এসে আবার বিজয়, এরকম উপলক্ষ কিন্তু আমাদের কিন্তু বারবার কিন্তু আসেনি। 97 আমরা যখন আইসিসি ট্রফি জয় করেছিলাম, তখন একটা উপলক্ষ তৈরি হয়েছিল। 99তে বিশ্বকাপে পাকিস্তানকে হারানোর পর তখন একটা মানে জাতি হিসাবে উল্লাস করার মতো একটা পরিস্থিতি হয়েছিল। বিশ্বকাপে যখন আমরা সেমিফাইনাল, কোয়ার্টার ফাইনাল পর্যন্ত গেলাম, তার আগে একটা উন্মাদনা তৈরি হয়েছিল। তারপরে কিন্তু এই আপনার টেস্ট ম্যাচকে জেতার তারপরে এরকম একটা উপলক্ষ এসেছে। তো আমরা জাতি হিসাবে একত্রে খুব কম, কিন্তু আমার কাছে মনে হয় যে ভাষা আন্দোলনের পরে আপনার মুক্তিযুদ্ধ, তারপরে মনে হয় আমার জানা মতে যে আমরা ক্রিকেট জয়ী হয়েছি, ক্রিকেট খেলায় একত্রে জাতি হিসাবে আনন্দ করতে পারার সুযোগ হয়েছে একত্রে, মানে এই ক্রিকেট দিয়েই প্রথম। তো সবকিছু মিলে আমি বলবো অসাধারণ ক্রিকেট খেলছে বাংলাদেশ, এবং বাংলাদেশের দর্শক অসাধারণ। তো আপনি যে অসাধারণ খেলার কথা বলছিলেন, আমরা যদি খেলোয়াড়দের কৃতিত্বের দিকগুলো দেখি যে আমাদের ক্রিকেটাররা কে কি করেছেন, যেমন তামিম 131 রান করেছেন, এতে সাকিব 131 রান করেছেন, 6টি উইকেট নিয়েছেন। তামিম যেমন ম্যাচ সেরা হয়েছেন, সাকিব সিরিজ সেরা হয়েছেন। এরপরে সাব্বির 83 রান করেছেন, মুস্তাফিজ আবার ফিরে এসে 5টি উইকেট পেয়েছেন, মুশফিক 74 রান করেছেন এবং 5টি ডিসমিসাল করেছেন কিপার হিসেবে, মোসাদ্দেক 88 রান করেছেন। তো এখানে আমরা আলাদা আলাদা করে ক্রিকেটারদের সাফল্য যদি দেখি, যে অনেক মানে এক ব্যক্তি নির্ভর নয়, একজন দুজন অসম্ভব জ্বলে উঠেছেন, অসম্ভব ভালো করেছেন যারা ভালো আছেন। কিন্তু এর বাইরে একটি ধারাবাহিকতা আমরা দেখি, যেটি মুস্তাফিজ সবচেয়ে নবীন, মুস্তাফিজ পর্যন্ত আমরা সেটি দেখি বোলারদের মধ্যে। দেখুন, আমরা কিন্তু খুব কম টেস্ট ম্যাচেই কিন্তু এরকম সুযোগ হয় যে একেবারে দলের 1 নম্বর থেকে নিয়ে একেবারে 7 নম্বর পর্যন্ত ব্যাটসম্যান আমরা সবাই সমান্তরালভাবে রান করে গিয়েছে, এরকম কিন্তু কখনোই কিন্তু আমার জানা মতো খুব কম সুযোগই কিন্তু টেস্ট ক্রিকেটে আমাদের এসেছে। এইবারই আমার কাছে মনে হয় যে বাংলাদেশের ব্যাটিং লাইন আপে প্রতিটা ব্যাটসম্যান মানে যখনই যে ব্যাট করতে গিয়েছে, প্রথম ইনিংস থেকে নিয়ে আমার কাছে মনে হয় সেকেন্ড ইনিংসে যদিও আমরা খুব দ্রুত কয়েকটি উইকেট হারিয়ে ফেলেছিলাম, কিন্তু প্রথম ইনিংসের কথাই যদি বলি, তামিম এবং সৌম্য সরকারের দারুণ একটা দুর্দান্ত একটা পার্টনারশিপ ছিল, এবং সেই তামিম করেছিল সেখানে 49 এবং সৌম্য সরকার করেছিল 61। পরবর্তী ব্যাটসম্যান হিসেবে ইমরুল কাশি যখন নামেন, তিনিও কিন্তু ব্যাট হাতে মানে সেটেল হয়ে গিয়েছিলেন, 34 রান করেছিলেন, যদিও আউটটি তার একটু সফট ডিসমিসাল ছিল। তারপরে ব্যাটসম্যান দেখুন সাব্বির রহমান 41 রানে আউট হয়েছেন তিনি। সাকিব আল হাসান অসাধারণ, দ্যাট ওয়াজ আমার কাছে মনে আউট অফ দ্য ওয়ার্ল্ড, 116 মানে অসাধারণ ইনিংস ছিল সেটি। মুশফিকও কিন্তু কম যাননি, ক্যাপ্টেন হিসেবে তার যথেষ্ট দায়িত্ব আছে এবং দায়িত্ব ভালোভাবে পালন করে যাচ্ছেন। 52টি রান করেছিলেন প্রথম ইনিংসে। 7 নম্বর ব্যাটসম্যানে একেবারে নবাগত নতুন মুসাদ্দেক, আমরা কিন্তু কখনোই মানে খুব এরকম সৌভাগ্য প্লেয়ার আমরা দেখেছি বাংলাদেশ জাতীয় দলে, যে কিনা প্রথম টেস্ট ম্যাচেই 50 ঊর্ধ্ব রান করার কৃতিত্ব দেখেছেন। খুব বাংলাদেশের খুব কম টেস্ট প্লেয়ারই, সেখানে তিনি 70টি রান যোগ করেছেন। তো সবকিছু মিলে আমার কাছে মনে হয় যে এরকম 1 থেকে 7 নম্বর পর্যন্ত যদি ব্যাটিং লাইন আপ আপনাকে এরকম রান দিয়ে যায়, তো অবশ্যই আপনি সেই টেস্ট ম্যাচের আমার কাছে মনে হয় চালকের আসনেই থাকবেন। এবং যদি আমি ফিল্ডিং এর কথাও বলি, আমাদের বোলাররা যথেষ্ট পরিমাণ ভালো বোলিং করেছেন প্রথম ইনিংসে। মিরাজ অফকোর্স যে নিউ সেন্সেশন বাংলাদেশ
ক্রিকেট দলের অফ স্পিনার, প্রথম ইনিংসে তিনি 3টি উইকেট তুলে নিয়েছিলেন। পাশাপাশি আপনার মুস্তাফিজ তিনিও 2টি উইকেট পেয়েছেন। সাকিব আল হাসান বরাবরের মতো উইকেট ব্যাট হাতে এবং বল হাতে দুটোতেই সমান পারদর্শিতা দেখাচ্ছেন। প্রথম ইনিংসে তিনি 2টি উইকেট পেয়েছেন। তো সবকিছু মিলিয়ে আমার কাছে মনে হয় অসাধারণ ছিল এই টেস্ট ম্যাচ। যদিও আপনার পরের ইনিংসে যখন ব্যাট করতে নামলাম, তামিমের ব্যাট থেকে দুর্দান্ত 80 রানের ইনিংস দেখলাম। ইট ওয়াজ অ্যামেজিং যে এরকম যদি আপনার যে কোনো টেস্ট ম্যাচই হোক না কেন, যদি আপনি জয়ী হতে চান, আপনার অবশ্যই এখানে 15টি সেশন টেস্ট ম্যাচগুলোতে ভাগ করে দিয়ে, এরকম প্রথম দিনে 3টে সেশন, লাঞ্চের আগে, লাঞ্চের থেকে টি পর্যন্ত এবং টি থেকে খেলা দিনের শেষ পর্যন্ত। তো 15টি সেশনের মধ্যে কিন্তু আপনার 12টি সেশন অবশ্যই আপনার এগিয়ে থাকতে হবে প্রতিপক্ষ থেকে, তাহলে আপনি টেস্ট ম্যাচ জেতার আশা করতে পারেন। তো আমার কাছে মনে হয় এই টেস্ট ম্যাচ সত্যি বাংলাদেশ প্রতিটি সেশনেই তাদের থেকে এগিয়ে ছিল। যদিও তাদের যখন শ্রীলঙ্কা ব্যাট করছিল, কয়েকজন সত্যি অসাধারণ খেলেছিল। প্রথম ইনিংসে চান্দিমাল সেঞ্চুরি বাংলাদেশে একটু মানে সমস্যা হয়ে দাঁড়িয়েছিল। তারপর আমার কাছে মনে হয় সেকেন্ড ইনিংসে যখন আরেকজন গুণারত্নে, সম্ভবত গুণারত্ন সেঞ্চুরি করেছেন, কিন্তু বাংলাদেশের এমন না যে বাংলাদেশকে খুব তাদের পারফরমেন্স দূরে সরিয়ে দিয়েছে ম্যাচ থেকে, তা কিন্তু নয়, কিন্তু বরাবরই চালকের আসনে কিন্তু বাংলাদেশই ছিল। তো এই কারণে কিন্তু আমার কাছে মনে হয় যে এই টেস্ট ম্যাচ আমরা জয়ী হতে পেরেছি। তো আমরা যদি দেখি যে এর মধ্যে আপনি যেমন মুশফিকের অধিনায়কত্বের কথাও বলছিলেন, আমরা এর মধ্যে 100টির মধ্যে 9টি টেস্ট ম্যাচে বাংলাদেশ জিতেছে, তার মধ্যে 6টি মুশফিকের নেতৃত্বে হয়েছে। এটিও একটি বিষয় যেটি আমরা সংবাদ মাধ্যমে দেখতে পেয়েছি যে উঠে আসছে। অধিনায়ক হিসেবে আমার কাছে মনে হয় যে যথেষ্ট ভালো করে যাচ্ছেন ইতিমধ্যেই। আর বাংলাদেশ জাতীয় দলের যদি মেইন ব্যাটসম্যানকে যদি আপনি যদি গণনায় আনেন যে আমাদের দলের মেইন ব্যাটসম্যানটাকে টেস্ট ক্রিকেটে, আমার কাছে মনে হয় যে মুশফিকের নামটাই সবার আগে আসবে। এবং পাশাপাশি উইকেট রক্ষকের দায়িত্ব তিনি পালন করে যাচ্ছেন। যদিও কিনা মাঝে মধ্যে আমরা অনেক সময় হয়তো দেখেছি যে কিছু ক্যাচ ড্রপ হতে, আমার কাছে মনে হয় এটি স্পোর্টিংভাবে নেওয়াই ভালো। বিকজ কেউ মাঠে কিন্তু ইচ্ছাকৃতভাবে ক্যাচ ড্রপ বা মিসফিল্ড করে থাকেন আমরা জানি, তো এটা হয়েই থাকতে পারে। কিন্তু তারপরেও কিছুদিন আগে আমরা দেখলাম যে সিদ্ধান্ত হয়েছে যে বোর্ড প্রেসিডেন্ট স্বয়ং নিজে অনুরোধ করেছেন তাকে উইকেট কিপিং থেকে সরে তিনি যাতে ব্যাটিংয়ে কনসেন্ট্রেশন বেশি করতে পারেন। তো এরকম উদাহরণ কিন্তু আপনি পৃথিবীতে আর একটাই মনে পাবেন, সেটা হচ্ছে সাঙ্গাকারার ক্ষেত্রেই হয়েছিল। এবং সাঙ্গাকারা কিন্তু উইকেট কিপিং ছেড়ে দেওয়ার পরে যখন মনোনিবেশ তার ব্যাটিংয়ে বেশি করলেন, তখনই কিন্তু তার ব্যাটিং রানের এভারেজটা আরও বেশি ভালো হয়ে গেল। তো হতে পারে সেটাও একটা মন্ত্র, কিন্তু আমার কাছে মনে হয় যে মুশফিক উইকেট কিপিং এবং ব্যাটিং দুটোই সমানভাবে আমার কাছে মনে হয় পারদর্শিতার সাথে করে যাচ্ছেন। এবং বাংলাদেশ জাতীয় দলের হয়ে অধিনায়ক হিসেবে 6টি টেস্ট ম্যাচ তার জয় অ্যামেজিং। আমি বলবো যে আমার কাছে মনে হয় মুশফিক তার ক্যারিয়ারের সব থেকে ভালো সময়টাই পার করছেন। ইতিহাসের অংশ ইতিমধ্যেই হয়ে গেছেন, অসাধারণ আমি বলবো ক্যাপ্টেন হিসেবে। এর বাইরে আমরা যদি একক খেলোয়াড় হিসেবে কৃতিত্বের দিক থেকে দেখি যে এই সিরিজ চলার সময়, সিরিজটি বাংলাদেশ 1-1 ড্র করেছে, কিন্তু এই সিরিজ চলার সময় আমাদের সাকিব আল হাসান আবারও পৃথিবীর 3 ফরম্যাটে পৃথিবীর সেরা অলরাউন্ডার নির্বাচিত হয়েছেন, যেটি তিনি আগেও আরও বেশ কয়েকবার হয়েছিলেন। অসাধারণ একজন ক্রিকেটার আমার কাছে মনে হয়। আর প্লেয়ার লাইক সাকিব খুব পৃথিবীতে আমার কাছে মনে হয় যে খুব কম সংখ্যক প্লেয়ারই আছেন যাদের ট্যালেন্ট এবং মস্তিষ্ক দুটো একসাথে মাঠে এট এ টাইম কাজ করে, এরকম খুব কম সংখ্যক সৌভাগ্যবান প্লেয়ারই আছেন আমার কাছে মনে হয়। তার মধ্যে সাকিব একজন অবশ্যই। এবং যে কোনো ফরম্যাটে, টেস্ট ক্রিকেট বলেন, ওডিআই, টি20, সব কিছু ফরম্যাটেই বিশ্বের 1 নম্বরে হওয়াটা ইটস নট আ ম্যাটার অফ জোক। তো বাংলাদেশের হয়ে তিনি এই সুনামটা যেহেতু সমান্তরালভাবে কিন্তু গেল কয়েক বছর ধরে কিন্তু রেখে গেছেন, তো আমার কাছে মনে হয় যে তার এটার পিছনে যথেষ্ট হার্ডওয়ার্ক তো অবশ্যই আছে এবং চেষ্টা, কোনো কিছু কিন্তু তার ত্রুটি কম ছিল না আমার কাছে মনে হয়। এই কারণেই তিনি বিশ্বের 1 নম্বর স্থানে স্টিল এখনো আছেন। যদিও কিনা আমাদের ঘরোয়া ক্রিকেট বলেন, মানে স্ট্রাকচারটা এত বেশি কিন্তু শক্তিশালী নয় যে একটা টেস্ট ক্রিকেটার বা ওডিআই হোক বা টি20 হোক আমরা 1 নম্বর প্লেয়ারে নিয়ে দিতে পারি, আমাদের ঘরোয়া স্ট্রাকচার কিন্তু তা বলে না। কিন্তু তারপরেও তিনি তার ট্যালেন্ট দিয়ে বলেন, সবকিছু মিলে আমার কাছে মনে হয় এক্সট্রা অর্ডিনারি তিনি পারফর্ম করেছেন এবং করে যাচ্ছেন স্টিল এখনো। তো এই কারণেই কিন্তু তিনি বিশ্বের 1 নম্বর আমার কাছে মনে হয়। আমরা দেখেছি যে 2005 সালে আমরা প্রথম টেস্ট ম্যাচ জয়লাভ করি, সেটি হচ্ছে জিম্বাবুয়ের বিরুদ্ধে চট্টগ্রামের এম এ আজিজ স্টেডিয়ামে, যেটির অধিনায়ক ছিলেন হাবিবুল বাশার। আমরা সিরিজ প্রথমে জিতি ওয়েস্ট ইন্ডিজে তাদের মাঠে গিয়ে, যদিও বলা হয় যে সেটি ওয়েস্ট ইন্ডিজের দ্বিতীয় সারির দল ছিল, সেখানে
মাশরাফির নেতৃত্বে যাওয়ার পরও ইনজুরির কারণে সাকিব আল হাসান সেখানে অধিনায়কত্ব করেছিলেন এবং প্রথম সিরিজ জয়ের স্বাদ পেয়েছিল তখন বাংলাদেশ। তো এই যে ধারাবাহিকতা এবং প্রথম টেস্ট ম্যাচটি নেতৃত্ব দিয়েছিলেন নাইমুর রহমান দুর্জয়। তো যারা এখন আপনারা বিভিন্ন ফর্মে বিভিন্নভাবে এখনো ক্রিকেটের সঙ্গে জড়িত, কেউ প্রশিক্ষণের জায়গায়, কেউ দলের অন্য কর্মকর্তাদের জায়গায় জড়িত, তো আপনারা যারা সাবেক এই দলের সদস্য, তারা এখনকার যারা আছেন দলের, তাদের জন্য আপনারা কি বলবেন বা কি করা যেতে পারে? আপনাদের জায়গা থেকে কি মনে করেন যাতে তাদের সেরাটাই দিয়ে যেতে পারেন সবসময়? দেখুন, আমরা সাবেকরা যারা আমরা টিভি টক শোগুলোতে অংশগ্রহণ করি বা যারা কর্মরত আছেন ক্রিকেট কোচ হিসেবে ক্রিকেট বোর্ডের সাথে, অথবা যারা ক্রিকেটের সাথেও জড়িত নেই সাবেকদের মধ্যে, তো আমরা কিন্তু সকলেই কিন্তু বাংলাদেশের ক্রিকেটের উন্নতি চাই, বাংলাদেশ ভালো করুক, এটি কিন্তু সকলেরই চাওয়া। তো চাওয়ার এখানে উন্নতি করার জন্য কি কি করার দরকার, আমার কাছে মনে হয় যে বোর্ডে নীতি নির্ধারক যারা আছেন তারা সেটা খুব ভালোভাবেই জানেন, কিন্তু তারপরেও আমার কাছে মনে হয় অনেক কিছু আরো উন্নত করা যেতে পারে। তো সেদিক থেকে আমি অবশ্যই বলবো যে বাংলাদেশ ক্রিকেট টেস্ট ক্রিকেটে কিন্তু আমরা খুব মানে এই 17টি বছর 2000 সনে আমরা স্টার্ট করেছিলাম এবং 2017-এ এসে আমরা 70তম টেস্ট খেলছি। তো এইখানে আমার কাছে মনে হয় যে মাঝখানে যে সময়টা, এই সময়টায় যদি আমরা হয়তো বা যদি আমাদের ক্রিকেট কূটনৈতিক যদি সম্পর্ক আইসিসির সাথে আরেকটু সুসম্পর্কিত করা যেত, বা যখন এই আইসিসি মিটিংগুলো যখন অনুষ্ঠিত হয়, এই টেস্ট খেলাটা নিয়ে যদি আমাদের একটা ভয়েস থাকতো সেখানে পাওয়ারফুল, যে আমরা আরও টেস্ট ম্যাচ খেলতে চাই, সেটা আমাদের হোমেই হোক বা অ্যাওয়েতে গিয়েই হোক, তো এটা যদি করা যেতে পারতো, হয়তো আর একটু সংখ্যক ম্যাচ বাড়ানো যদি যেতে পারতো, তাহলে হয়তো বা আমরা আরেকটু ভালো অবস্থানে থাকতে পারতাম। তো যদিও সেটা হয়নি, কিন্তু আমার কাছে মনে হয় যে এখন উপযুক্ত সময় আমাদের ক্রিকেট কূটনৈতিক দিক থেকে যারা আছেন তারা অবশ্যই আইসিসির সাথে একটা সুসম্পর্ক করবেন এবং নেক্সট আইসিসি মিটিংয়ে অবশ্যই প্রস্তাবটি নিয়ে আসবেন, আমি বিশ্বাস করি। এবং ঘরোয়া ক্রিকেটে আমার কাছে মনে হয় যে যেভাবে আমাদের স্ট্রাকচারটা আছে, তা যদিও আমরা টেস্ট ক্রিকেট বলেন, ওডিআই এবং টি20তে বিশেষ করে আমরা কিন্তু লাস্ট 3 বছর কিন্তু একেবারে সমানভাবে কিন্তু ভালো পারফর্ম করে আসছি, এবং টেস্ট ক্রিকেটেও আমরা করা শুরু করেছি ভালো। তা আমার কাছে মনে হয় না যে আমাদের ঘরোয়া ক্রিকেটের স্ট্রাকচারটা এত বেশি শক্তিশালী যেটার কারণে আমরা এরকম পারফর্ম করছি বা ভালো করছি, সেটা আমি অবশ্যই বলবো না। এখানে সম্পূর্ণ আমার কাছে মনে হয় যে যদি কৃতিত্ব দেওয়া হয়, কৃতিত্বটা দেওয়া অবশ্যই উচিত খেলোয়াড়দের, এবং খেলোয়াড়দের ট্যালেন্ট এবং তাদের এক্সেলেন্সির কারণেই কিন্তু আসলে ক্রিকেট কিন্তু এখানে, আমি এটা বিশ্বাস করি। তো ক্রিকেট আরও ঢেলে সাজানো হোক, আমি সেটাই অবশ্যই চাইবো, এবং এই দলটার কাছে আমি আরও আশা করব যে যেভাবে খেলছে আমার কাছে মনে হয় যে সামনে ফিউচারে আরও তারা ভালো করবে, এটাই আশা করব। কিন্তু পাশাপাশি আরেকটা অনুরোধও রাখতে চাই অনুষ্ঠানের মাধ্যমে, আমাদের সিনিয়র প্লেয়ার যারা আছেন তাদেরকে সুযোগ যদি থাকে অবশ্যই তাদেরকে কাম ব্যাক করানো উচিত, আর যারা সিনিয়র প্লেয়ার এখন আছেন তাদের প্রতি আরেকটু নজর দিলে আমার কাছে মনে হয় ভালো, তাদেরকে দলের সাথেই রাখা ভালো, আমি সেটাই চাইবো। আপনি যেমন বিভিন্ন ঢেলে সাজানোর কথা বলছিলেন, উদ্যোগের কথা বলছিলেন, একটি উদ্যোগের কথা এর মধ্যে আমরা গণমাধ্যমেও দেখেছি, অনেকেই বলার চেষ্টা করেছেন, সেটি হচ্ছে যে ঘরের মাঠে লম্বা ম্যাচের পরিমাণ বাড়ানো, দীর্ঘ সময়ের ম্যাচের পরিমাণ বাড়ানো, এই ব্যাপারটি আপনি কিভাবে দেখবেন এবং কতদূর, মানে এক্ষেত্রে উদ্যোগের কতখানি নেওয়া হচ্ছে বলে আপনি জানেন? বা যদি এরকম কোনো সিদ্ধান্ত ক্রিকেট বোর্ড ইতিমধ্যে নিয়ে থাকে যে ঘরোয়া ক্রিকেটে আমাদের আরো মানে লঙ্গার ভার্সন ক্রিকেটের ম্যাচের সংখ্যা আরো বাড়ানো হবে, যদি এরকম সিদ্ধান্ত নিয়ে থাকে, তো আমি অবশ্যই সাধুবাদ জানাই বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে যে সঠিক সময় সঠিক সিদ্ধান্তটি তারা নিয়েছে। এবং আমিও চাই যে বাংলাদেশ ক্রিকেট যদি টেস্ট ক্রিকেট আপনি উন্নতি করতে চান, তো অবশ্যই এটার কোনো বিকল্প নেই, যে অভিজ্ঞতা কিন্তু একটা ব্যাপার। আর আমাদের দেশে দেখুন, আমাদের ঘরোয়া ক্রিকেটের স্ট্রাকচারে শুধু খালি লঙ্গার ভার্সন ক্রিকেট আপনার শুধু দুটি লিগই হয়, সেটা হচ্ছে একটা হচ্ছে বিসিএল এবং আরেকটি হচ্ছে ন্যাশনাল লিগ, এবং সেখানে আমার কাছে মনে হয় যে আপনি 8টি ম্যাচ খেলে একটা ছেলেকে আপনি এটা বিবেচনা আনতে পারেন না যে তিনি টেস্ট ম্যাচের জন্য একেবারে সম্পূর্ণ ফিট তৈরি হয়ে গিয়েছেন। আমার কাছে মনে হয় যে এটা কখনোই এই বিবেচনা এটা আনা উচিত নয়, আনলেস তিনি 30-35টা ঊর্ধ্ব তিনি ফার্স্ট ক্লাস ম্যাচ খেলেছেন প্রবেশ করানো হয়। আমার কাছে মনে হয় সেটাই হবে সঠিক সিদ্ধান্ত। যদিও কিনা আমরা কিন্তু ইতিমধ্যেই আমরা বেশ কিছু নতুন মুখ আমরা জাতীয় দলে আমরা দেখেছি, এবং তাদের পিছনে যদি আপনি দেখেন, আমার কাছে মনে হয় না যে খুব বেশি ফার্স্ট ক্লাস ক্রিকেট ম্যাচ খেলার তাদের অভিজ্ঞতা আছে, কিন্তু তারা কিন্তু তাদের ট্যালেন্ট এবং এক্সেলেন্স পারফর্ম করার জন্যই কিন্তু তারা ভালো করে যাচ্ছেন। তো আমার কাছে মনে হয় কৃতিত্বটা সম্পূর্ণ ক্রিকেটারদেরই, এবং তাদের ট্যালেন্ট এবং অসাধারণ ক্রিকেট খেলেছেন। কিন্তু অবশ্যই মানে আমি যা বললাম যে
ইনফ্রাস্ট্রাকচারটা একটু আমার কাছে মনে হয় একটু বেশি স্ট্রং করা উচিত। নবীন যারা দলে এখন যারা আসছেন, আপনারা নিয়মিত খেলা ছাড়ার পরও যারা এখন নতুন অন্তর্ভুক্ত হচ্ছেন, যেমন মোস্তাফিজের কথা আমরা বলি, সাব্বির আরও কিছুদিন আগে এসছেন, তারপর মোসাদ্দিক খেলছেন, মিরাজ খেলছেন, আপনি তাদের সম্পর্কে কি বলবেন? ট্যালেন্ট নিয়ে কোনো সন্দেহ নেই যে তারা ট্যালেন্টেড প্লেয়ার এবং ইতিমধ্যেই তারা পারফর্মও করে যাচ্ছেন। তো আমার কাছে মনে হয় যে একটু বেশি আমরা আর্লি তাদেরকে আমরা হয়তো টেস্ট এরিনাতে বলেন বা ওডিআইতে আমরা একটু আগে ভাগে দিয়ে দিচ্ছি। এটা একটা রীতি ছিল বাংলাদেশ ক্রিকেটে, এটা 2000 সনের আগে আমি কথা বলছি, যে বাংলাদেশ ক্রিকেটের তখন কিন্তু প্ল্যাটফর্ম বলতে কিন্তু এক আন্ডার-19 টিম ছিল আর ন্যাশনাল টিম ছিল, মাঝখানে কিন্তু কোনো কিছু ছিল না যে এই টিম বা কোনো হাই পারফরমেন্স টিম এখন যেটা আছে সেটা ছিল না। তো তখন অনূর্ধ্ব-19 যারা পারফর্ম করেছেন সরাসরি তাদেরকে জাতীয় দলে পুশ করা হতো। তো আমার কাছে মনে হয় যে স্টিল ওই রীতিটা আমরা কিন্তু এখনো কিন্তু ফলো আপ করছি, যেটা অবশ্যই উচিত না। আমাদের এটার মাঝখানে অবশ্যই এই টিম থাকা উচিত। আমাদের সত্যি খুব দুর্ভাগ্য যে আমাদের টেস্ট টিম আমরা বলি আমাদের টেস্ট খেলোয়াড়ের জাতি, কিন্তু অথচ আমাদের একটা টেস্টের আগে একটা এই টিম থাকা প্রয়োজন ছিল, যেটা আমাদের নেই। অবশ্যই একটা এই টিম গঠন করা উচিত, যারা কিনা সদ্য টেস্ট দল থেকে হোক বা ওডিআই দল থেকে হোক, টি-20 দল থেকে হোক, যারা বাদ পড়েছেন তাদের জন্য ওই প্ল্যাটফর্মটা থাকবে, এবং যারা নবাগত নতুন যারা আন্ডার-19 থেকে ভালো করে আসছেন তারা এ দলে পারফর্ম করবে, পারফর্ম করার পর তারপর জাতীয় দলে প্রবেশ করবে, সেটাই হওয়া উচিত। তো অবশ্যই একটা এই টিম গঠন করা উচিত, মানে এখনই, যাতে আমরা এই টিমের খেলোয়াড়রা যদি ঘন ঘন যদি বাইরে ট্যুর করতে পারে, লঙ্গার ভার্সন ম্যাচগুলো বাইরে খেলার অভিজ্ঞতা নিয়ে আসতে পারে, আমার কাছে মনে হয় যে আমাদের ক্রিকেটের জন্য মঙ্গল এবং টেস্ট দলের জন্য মঙ্গল। অনেকে ফিটনেস নিয়ে কথা বলেন যে লঙ্গার ভার্সন খেলার জন্য যে ফিটনেস দরকার সেটি অনেক সময় আমাদের খেলোয়াড়দের মধ্যে ঘাটতি দেখা যাওয়ার একটি আশঙ্কা থাকে। আপনার কি মনে হয়? আমার কাছে মনে হয় না যে এখন ফিটনেস নিয়ে আমার কোনো কমপ্লেইন থাকতে পারে দলে যারা আছেন। তো এটা কিন্তু একসময় কিন্তু 2000-এর পরে কিন্তু এই রীতিটা কিন্তু অনেক, এই কথাটা ব্যাপক প্রচার হতো যে দলে অনেক সিনিয়র খেলোয়াড় আছেন যাদের কিনা ফিটনেস নেই। তখন সত্যি যদিও ছিল, কিন্তু এখন যারা খেলছেন আমার কাছে মনে হয় না যে তাদের ফিটনেস নিয়ে কোনো সমস্যা থাকতে পারে। তো টেস্ট ক্রিকেটে অবশ্যই ফিটনেস 5 দিন কিন্তু আপনি সমানভাবে কিন্তু মানে একই রিদমে অ্যাথলিট, ইটস ভেরি টাফ। তো ফিটনেসের দিকটা অবশ্যই নজর রাখা উচিত, এবং বিশেষ করে আমরা খেলোয়াড় যারা আছি, ডায়েট ইজ ভেরি ইম্পর্টেন্ট। সবকিছু মিলিয়ে আমার কাছে মনে হয় যদি আপনি কমপ্লিট ক্রিকেটার হতে যান, তো টেস্ট ক্রিকেটটা আমরা ক্রিকেটার বলতে আমরা ক্রিকেটের সব থেকে ক্যারিয়ার সবকিছু মিলিয়ে কিন্তু একটা টেস্ট ক্রিকেটার তৈরি হয়, আর টেস্ট ক্রিকেটার তৈরি হয় নট আ ম্যাটার অফ জোক। তো অনেক ধন্যবাদ আজকে সময় দেওয়ার জন্য এবং আলোচনা করার জন্য। প্রিয় দর্শক, আপনাদেরও ধন্যবাদ সঙ্গে থাকার জন্য। ভালো থাকবেন সবাই। বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলকে আবারও অভিনন্দন জানিয়ে ইউনিভার্সাল মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটাল আজকের সংবাদপত্রের আজকের আয়োজন এখানেই শেষ করছি। শুভরাত্রি।